আসসালামু আলাইকুম, আমি রূপন ভাইয়া। তোমাদের গুচ্ছ প্রশ্ন ব্যাংক ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব বৃত্ত। ইনশাআল্লাহ এই ক্লাস করার পরে বৃত্ত থেকে তোমার আর কোনো সমস্যা থাকবে না। ওকে, তাহলে আমরা যদি দেখি প্রথমে এখান থেকে কি কি টাইপের কোশ্চেন আছে। দেখো, আমরা যদি বলি বৃত্তের বিভিন্ন প্যারামিটার থেকে ব্যাসার্ধ নির্ণয় আসলে 24-25 সেশনে। 24-25 সেশনে আরো একটা কোশ্চেন আসছিল ব্যাসার্ধ থেকে। ঠিক আছে, তারপরে এক অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ ছিল এবং এক অক্ষকে স্পর্শ করলে জি সি এর মান কত, এটা একটা কোশ্চেন ছিল। তারপরে বলছে যে ব্যাসের প্রান্তবিন্দু নির্ণয় ছিল 21-22 সেশনে। আবার জ্যা থেকে দেখো তিনটা কোশ্চেন আছে, 20-21 আছে, 22-23 আছে, 24-25 সেশন আছে। তারপরে জ্যাটা কতটা গুরুত্বপূর্ণ, একটা টাইপ থেকে বারবার কোশ্চেন আসতেছে। ওকে, তারপরে বৃত্ত যদি একটা সরল রেখাকে স্পর্শ করে, ওই সরল রেখাটা সমীকরণ চাইছে, এটা কত আছে 23-24 সেশন আছে। বুঝতেছো? তাহলে আমরা আজকে এমন ভাবে ক্লাসটা করাবো ইনশাল্লাহ, তুমি এই ক্লাসের পরে এই টাইপ থেকে যদি কোশ্চেন আসে ইনশাল্লাহ তুমি সব কোশ্চেনই তুমি সলভ করতে পারবে ইনশাল্লাহ। ওকে, এবং আজকের কোশ্চেনগুলো আমরা দেখে দেখে ইনশাল্লাহ সলভ করবো। জাস্ট আমাদের 5 থেকে 6 সেকেন্ড সময় লাগবে। তাহলে আমরা যদি বলি প্রথম যে টাইপটা ছিল কি, বৃত্তের প্যারামিটার থেকে। ওকে, আচ্ছা, এটা ছিল টাইপ 1। এখন টাইপ 1 এর আমরা দেখি জিএসটি কি কোশ্চেনটা আছে। খুব সিম্পল একটা কোশ্চেন ছিল, যে এখানে বলছে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে এক অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত। 24-25 সেশনে কোশ্চেনটা আছে। ঠিক আছে, এই কোশ্চেনটা বোঝার জন্য আমরা একটু ব্যাকে যাই। তাহলে দেখো আমরা ইজিলি বুঝতে পারবো। আমরা কি জানি একটা আদর্শ বৃত্তের সমীকরণ কি জানি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস ইকুয়াল টু 0। এখন যদি বলি এটার কেন্দ্র কত, মাইনাস জি কমা মাইনাস এফ, কেন্দ্র কত মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ বের করতে হলে কত, রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। আর এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ বললে কি 2 ইনটু রুট ওভার এফ জি স্কয়ার মাইনাস সি, আর ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ করলে কত 2 ইনটু রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি। আর এক্স অক্ষকে স্পর্শ করলে জি ইকুয়াল টু কত, জি স্কয়ার ইকুয়াল টু সি, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কয়ার ইকুয়াল টু সি। এটা এটা যদি বুঝতে পারো, দেখবে বৃত্তের এখান থেকে 4টা কোশ্চেন আছে, ইজিলি দেখে দেখে সলভ করতে পারবো। ওকে, তাহলে আমরা আমরা শুরু করি কোশ্চেন সলভ। এখন দেখো এখানে বলছে যে কি এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে বলো এক্স অক্ষকে স্পর্শ করলে জি এর মান কত। আমরা কি জানি জি স্কয়ার ইকুয়াল টু সি লিখতে পারি না। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে বলছে যে সি এর মান কত, এটা বের করতে বলছে। ওকে, যদি এক্স অক্ষকে স্পর্শ করছে তাহলে আমরা কি লিখতে পারি, সি ইকুয়াল টু জি স্কয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে আমাকে দেখতে হবে জি কত। এখন তুমি বলো এখান থেকে আমরা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার লিখলাম। এখন বল এখানে কি প্লাস 2 লেখা যায়, 2 ইন্টু মাইনাস 2 ইন্টু এক্স লেখা যায়। তাহলে এখানে আমরা প্লাস লিখি, তাহলে বলো 2 ইন্টু মাইনাস 3 ইন্টু ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এখন তুমি বলো তো এখানে এই যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx, তাহলে জি এর মান কত এখানে বলো তো -2। তাহলে জি এর মান যদি আমরা -2 লিখি তাহলে -2 হোল স্কয়ার, তাহলে সি ইকুয়াল টু কত বসে বলো 4। দেখো খুব সিম্পল একটা কোশ্চেন ছিল না, সি এর মান তাহলে কত 4। যদি এক্স অক্ষকে স্পর্শ করছে তাহলে জি স্কয়ার গুলো আমরা সি লিখতে পারি। এখন দেখো আমরা পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা আরো সহজ ছিল। এখন বলছে যে বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলছে, একটা সমীকরণ দেওয়া আছে বৃত্তের 24-25 সেশনে কোশ্চেনটা আছে জিএসটি তে। এখন তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল আমরা কত জানি, রুট ওভার জি স্কয়ার প্লাস কত এফ স্কয়ার মাইনাস সি, আমরা এটা লিখতে পারি। এখন তুমি বলো এখানে জি এর মান কত। আচ্ছা, আমরা যদি সমীকরণটাকে এভাবে চিন্তা করি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জি তো নাই, তাহলে আমরা এখানে 2 ইনটু আমরা যদি 0 লিখি ইনটু এক্স লিখি, কোনো সমস্যা আছে নাই। এটা আমরা দেখো, কারণ গুণ করলে আমরা এখানে 0 পাচ্ছি। তাহলে এখানে কত 2 ইনটু আমরা যদি এখানে কত লিখি 5 লিখি, কোনো সমস্যা আছে, ওয়াই লিখি 5y, তার মানে গুণ করলে 10y আসতেছে প্লাস 0 ইকুয়াল টু ধরো 0 লিখলাম। আচ্ছা, এখন তুমি বলো তো এখানে জি এর মান কত, বলো 0 পাইছো। আর এখানে এফ এর মান কত পাইছো বলো, তুমি পাইছো 5 পাইছো। আর সি এর মান কত পাইছো বলো 0 পাইছো। এখন তোমার কাজ কি, রুট ওভার জি স্কয়ার, তার মানে 0 স্কয়ার প্লাস এফ এর মান কত বলো 5 স্কয়ার মাইনাস সি, মানে মাইনাস সি এর মান 0, তার মানে এখানে কত পাইছো 5 পাইছো। খুব সিম্পল একটা কোশ্চেন ছিল না, ইজিলি তুমি ম্যাথটা সলভ করতে পারছো। দেখো খ নাম্বারটা। আচ্ছা, পরের কোশ্চেনটা আমরা যদি দেখি, এখানে একটা কোশ্চেন আছে 24-25 সেশন, একটা কোশ্চেন আছে যে তোমার বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলছে। খুবই সিম্পল। এখন তুমি বলো এখানে আর আর থিটাতে দেওয়া আছে, আর থিটা মানে কি পোলার স্থানাঙ্ক, আর কমা থিটা মানে কি পোলার স্থানাঙ্ক। তার মানে তোমাকে মনে রাখবা একটা সমীকরণের বৃত্তের সমীকরণ থেকে যদি ব্যাসার্ধ বের করতে বলে বা কেন্দ্র বের করতে বলে, অবশ্যই তোমাকে একটা কার্টেসীয় স্থানাঙ্ক নিতে হবে। তাহলে মনে রাখবা এই অঙ্কটা বোঝার জন্য আমরা একটু ব্যাকে যাই। ওকে, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। মনে রাখবা এক্স কমা ওয়াই কে কি বলে কার্টেসীয় স্থানাঙ্ক, আর পোলার স্থানাঙ্ক কি বলে আর কমা থিটাতে। আমার যে সমীকরণটা দেওয়া ছিল আর কমা থিটাতে দেওয়া আছে, তার মানে আর কমা থিটা থেকে আমরা কি করতে হবে, কনভার্ট করে কি কার্টেসীয়তে নিতে হবে। তাহলে কার্টেসীয়তে কিভাবে কনভার্ট করে, আমরা কি জানি এক্স এক্স এগুলো কত লেখা যায়, আর cos থিটা লেখা যায়। এক্স এগুলো আমরা আর cos থিটা লিখতে পারি, আর ওয়াই এগুলো আমরা কত লিখতে পারি বলো আর sin থিটা আমরা লিখতে পারি। ওকে, আচ্ছা, তার মানে আমাকে যদি বলে কার্টেসীয়তে সমীকরণে দেওয়া আছে, তাহলে পোলারে যদি নিতে বলে তাহলে আর থিটাতে নিতে হবে। তাহলে আর ইকুয়াল কত রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার,
আর থিটা গুলো কত tan ইনভার্স y/x লিখতে পারি। জাস্ট এটা মনে রাখলে ইজিলি ম্যাথটা সলভ করতে পারবা। দেখো আমরা এখন কোশ্চেনে যাই। এখন তুমি একটা জিনিস চিন্তা করো তো, এই যে আমরা একটু আগে বললাম r স্কয়ার ইকুয়াল আমরা কত লিখতে পারি বলো, রুট ওভার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার লেখা যায় না, লিখতে পারি। এই যে r sin থিটা সমান y লেখা যায়, আর r cos থিটা সমান x লেখা যায়। তাহলে এখানে -2y লেখা যায় ইকুয়াল টু ধরো 3 দিলা, ব্যাসার্ধ বের করতে বসে। তাহলে আমরা সমীকরণটাকে একটু যদি সাজাই, y স্কয়ার এখানে তো x নাই, আমি যদি এখানে প্লাস 2 ইনটু 0 লিখি, কোনো সমস্যা আছে, x লিখি, আর এটা গুণ করলে 0 এ আসতেছে, কোনো প্রবলেম নেই। এখন এখানে +2 দিলা, এখানে -1y -3 ইকুয়াল টু 0 লেখা যায় না, লেখা যায়। এখন তুমি বলো x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে এখানে g এর মান কত পাইছো, 0 পাইছো, আর f এর মান কত পাইছো বলো, -1 পাইছো, আর c এর মান কত পাইছো বলো, -3 পাইছো। তাহলে বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমরা কি জানি, r ইকুয়াল টু রুট ওভার g স্কয়ার প্লাস কত f স্কয়ার মাইনাস c। তাহলে বলো g এর মান কত বলো, 0 স্কয়ার, আর f এর মান কত বলো, -1 স্কয়ার, -1 সে প্লাস হয়ে যায়, c এর মান তো -3, তাহলে +3। তাহলে আমরা এখানে কত লিখতে পারি, রুট ওভার 4/2। খুব সিম্পল একটা কোশ্চেন ছিল, খুবই সিম্পল কোশ্চেন ছিল, ঠিক আছে। যে আর যে ম্যাথগুলো খুবই ইন্টারেস্টিং, ইনশাআল্লাহ তুমি জাস্ট ক্লাসটা শেষ পর্যন্ত করো, বৃত্তর ম্যাথ তুমি দেখে দেখে সলভ করতে পারবে। আমরা মনে করি জিএসটি তে কোশ্চেন কঠিন আসে, সত্যি করতে কঠিন আসে না। দেখো কত সিম্পল কোশ্চেন আসতেছে, ভয় পাওয়ার কোনো কিছুই নেই, আমি আছি, ম্যাথ নিয়ে তোমাদের ভয়ের কোনো কারণ নাই ইনশাআল্লাহ। এখন বসে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে যে এক অঙ্কের খণ্ডিত অংশের পরিমাণ কত বের করতে বলছে, মানে এক অঙ্কে কতটুকু খণ্ডিত করছে। তাহলে এক অঙ্কের খণ্ডিত অংশের পরিমাণ আমরা কত জানি, 2 ইনটু রুট ওভার জি স্কয়ার মাইনাস সি লেখা যায় না, লেখা যায়। বাট এখানে আবার কিসে দেওয়া আছে, পোলার স্থানাঙ্কে দেওয়া আছে না, এটা জিএসটি 22-23 সেশনে কোশ্চেনটা আছে। তাহলে পোলার স্থানাঙ্কে দেওয়া আছে, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে বলতো, কার্টেসীয়তে কনভার্ট করতে হবে না, তাহলে x এবং y তে নিতে হবে। তাহলে এখানে r সমান তুমি কি লিখতে পারো, আচ্ছা আমরা যদি উভয় পাশে r দ্বারা গুণ করি, তাহলে এখানে r আছে, তাহলে এখানে r স্কয়ার হইছে, তাহলে r তো এটার সাথে গুণ হবে, এটার সাথেও গুণ হবে। তাহলে আমরা আলাদা করে লিখি, 8r cos থিটা লেখা যায়, আর এখানে কত লেখা যায়, +6r sin থিটা লেখা যায়। আমরা এটা লিখতে পারি ইজিলি। তাহলে এখন বলবো r স্কয়ার সমান আমরা কত লিখতে পারি, x স্কয়ার প্লাস y স্কয়ার আমরা লিখতে পারি, আর এখানে r cos থিটা সমান আমরা কত লিখতে পারি বলো, x লিখতে পারি। আমরা একটু আগে দেখাইছি +6y লেখা যায়, আমরা এটা লিখতে পারি। আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসি, তাহলে এখানে বলো তো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x প্লাস কত, সরি মাইনাস হবে এটা, তাহলে আমরা এখানে কত লিখতে পারি, -6y, আচ্ছা ইকুয়াল টু 0। এখন তোমাকে বলছে এক অক্ষের খণ্ডিত অংশের মান, জি এর মান লাগে, সি এর মান লাগে। তাহলে এখানে বলো জি এর মান কত, আমরা এখানে -4 লিখতে পারি না, -4 লিখতে পারি। এখন সি এর মান তো নাই, সি ইকুয়াল টু 0, তার মানে কত লেখা যায়, 2 ইনটু রুট ওভার -4 হোল স্কয়ার -0। তাহলে এখন তুমি বলো এখানে আমরা কত লিখতে পারি, 2, আর এখানে কত, 4 4 16, রুটকে যদি আমরা 16 করি, 16কে আমরা রুট করি, তাহলে কত পাওয়া যায়, রুটের স্কয়ার কাটা যায়, তাহলে এখানে 4 থাকে, তাহলে কত থাকে 8 হয় আনসার। কত সিম্পল একটা কোশ্চেন আছে, জাস্ট দেখে দেখে কোশ্চেনটা সলভ করা গেছে, ঠিক আছে। এখন দেখো আমাদের টাইপ 2 তে কি বলছে, ব্যাসের সমীকরণ নির্ণয় করতে বলছে। ব্যাসের সমীকরণ কি যদি বলি, ব্যাস মানে কি আর জ্যা মানে কি, এই জিনিসটা একটু বুঝতে হবে এখানে। আচ্ছা আমরা যদি বলি প্রথমে ব্যাসটাই করি, দেন আবার জ্যাটা দেখতেছি একটু করে। ব্যাস মানে কেন্দ্র দিয়ে যে রেখাটা যায় তাকে ব্যাস বলে, কি বলে, ব্যাস বলে। তাহলে এখানে ধরো কেন্দ্র, তাহলে এই দুটো ব্যাসের যদি দুটো প্রান্তবিন্দু জানো, x1 y1 আর এখানে x2 y2 জানো, তাহলে আমরা কি জানি ব্যাসের যে সমীকরণটা আছে বৃত্তের, x - x1 ইনটু x - x2 প্লাস y - y1 ইনটু y - y2 ইকুয়াল টু 0। এটা আমরা জানি ব্যাসের সমীকরণটা, ঠিক আছে। আরেকটা জিনিস আমরা একটু দেখি কোশ্চেনটা আমাদের কি আছে, একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে এখানে বলছে একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে। তাহলে আমরা দেখি 4,3 লিখলাম, তাহলে 4,3 এর জন্য আমরা বৃত্তটা অঙ্কন করলাম, কেন্দ্রটা অঙ্কন করলাম। আচ্ছা এটা হলো বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 4,3। কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে কত, 3,1। তাহলে এক প্রান্তের স্থানাঙ্ক কত দেওয়া আছে বলো, 3,1 দেওয়া আছে, প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে। অপর প্রান্তের স্থানাঙ্ক কত, এটা বের করতে বলছে, আমাকে এটা বের করতে বলছে। তাহলে এটা x, y লেখা যায় না, আমরা x, y লিখতে পারি। এখন তুমি চিন্তা করতে ভাই, মধ্যবিন্দু দিয়ে কিন্তু ইজিলি ম্যাথটা বের করতে পারি। দেখো মধ্যবিন্দু দিয়ে আমরা কিন্তু ইজিলি অপর প্রান্তের স্থানাঙ্কটা বের করতে পারি। 21-22 সেশনে খুবই সিম্পল একটা কোশ্চেন আছে, মধ্যবিন্দু কিভাবে বের করবা যদি বলি, এখানে তুমি একটা জিনিস চিন্তা করো, ধরো তুমি দুটা বিন্দু জানো, x1 y1 আর কত দেওয়া আছে, x2 y2 দেওয়া আছে। এখন তোমার কাজ হচ্ছে এই যে মধ্যবিন্দু যদি বের করতে বলে x y, তাহলে তুমি জাস্ট x গুলো কি লিখবা, এই যে x1 + x2 / 2, দুই প্রান্তের যোগফল লিখবা বিন্দুগুলোর ডিভাইডেড বাই 2। আর y এরটা বের করতে বলে, এই যে y টা লিখতে বললে তখন তুমি কি লিখবা, y1 + y2 / 2। তাহলে এই যে মাঝখানে যেটা আছে এটা সমান লিখবা। এখন তুমি বলে এই যে 4 না,
তাহলে এখানে তো এক্স কমা কি মধ্যবিন্দুটা, তাহলে 4 ইকুয়াল টু কি আমরা কি বলছি যে দুই প্রান্তের এক্স এর স্থানাঙ্ক যোগফল, যেহেতু এক্স এর নিচ্ছে তাহলে কত লেখা যায় এক্স প্লাস কত লেখা যায় 3 ডিভাইডেড বাই 2। তাহলে অপোজিট দিক দিয়ে আমরা কি লিখতে পারি ওয়াই এটা যখন নিবা তাহলে ওয়াই মানে কত 3 ইকুয়াল টু, তাহলে কত আছে ওয়াই প্লাস 1 লেখা জানা জানা, তাহলে ওয়াই প্লাস 1 লিখতে পারি ডিভাইডেড বাই 2। এখন তুমি যদি কোনায় কোনায় গুণ করো আমার কিন্তু এক্স আর ওয়াই এর মান বের হয়ে যাবে, তাহলে কত এক্স প্লাস 3 ইকুয়াল টু কত 8। এখন তুমি বলে এক্স ইকুয়াল কত পাইছো 5 পাইছো, তাহলে ওয়াই এর মান কত ওয়াই প্লাস 1 ইকুয়াল টু কত 6, তাহলে ওয়াই ইকুয়াল টু কত পাইছো 5 পাইছো, ওয়াই এর মান কত পাইছো 5 পাইছো, তাহলে এক্স এর মান কত পাইছো 5 আর ওয়াই এর মান কত পাইছো 5 পাইছো, তার মানে কত 5,5 লিখতে পারি। দেখো তো কত সিম্পল না, এক্স আর ওয়াইটা তো ছিল অপর বিন্দুটা, খুব সিম্পল একটা কোশ্চেন আছে, ঠিক আছে। এটা যে কেউ যদি 19 এ পড়ে সে কিন্তু এটা পারবে, খুবই সিম্পল কোশ্চেন ছিল। এখন দেখো আমরা যদি টাইপ 3 যেখান থেকে 3বার জিএসটি তে কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো আছে তুমি বিশ্বাস করো জাস্ট দেখে দেখে তুমি সলভ করতে পারো, খুবই সিম্পল একটা কোশ্চেন ছিল, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমরা যদি বলি প্রথমে আগে জ্যা কি সেটা আমাকে বুঝতে হবে। জ্যা মানে হচ্ছে যে কি, যেটা ধরো এখানে কেন্দ্র, আমরা বলছি কেন্দ্র দিয়ে যে রেখা যায় তাকে কি বলে ব্যাস বলা হয়। তাহলে মনে রাখবা কেন্দ্র বাদে যে কোনো রেখা যদি বৃত্ত দিয়ে গমন করে তাহলে সেটাকে জ্যা বলা হয়। দেখো এখানে এটা কি আমরা জ্যা বলতে পারি, কারণ কেন্দ্র দিয়ে জানে এরকম রেখাকে জ্যা বলা হয়। ধরো এটা একটা বৃত্ত এখান দিয়ে গেছে কেন্দ্র দিয়ে যায় না, তাহলে কেন্দ্র দিয়ে যেহেতু যায় না তাহলে সেটাকে আমরা জ্যা বলতে পারি। আচ্ছা এখন তুমি একটা জিনিস চিন্তা করো, আমরা যদি বলি এখন বুঝতে হবে সাধারণ জ্যাটা কি, এখান থেকে জিএসটি তে কোশ্চেন আসছিল, ঠিক আছে, সাধারণ জ্যা থেকে। এখন সাধারণ জ্যা মানে কি আমি যদি বলি, দেখো এখানে কোশ্চেনটা কি ছিল আমরা একটু দেখাই। ধরো দুটা বৃত্ত দেওয়া আছে, বললো যে সাধারণ জ্যা কত, দেখো তাহলে আমাদেরকে সাধারণ জ্যা বুঝতে হবে। সাধারণ জ্যাটা আসলে কি, আমি যদি বলি ধরো দুটো বৃত্তের জ্যা যদি একটা হয় তাহলে সেটাকে সাধারণ জ্যা বলা হয়। ধরো আমি বললাম এই যে এটা একটা বৃত্ত, এটার জ্যা হচ্ছে যে কি এটা, ঠিক আছে, যেহেতু কেন্দ্র দিয়ে যায়। আরো একটা বৃত্ত সেটার জ্যা বললাম যে এটা, দুটো বৃত্তের জ্যা যদি একটা হয় তাহলে সেটাকে বলে সাধারণ জ্যা। তাহলে এখানে সাধারণ জ্যাটা বলতে পারি দুটো বৃত্তের জ্যা একটা। তাহলে সাধারণ জ্যা যদি বের করতে বলে, সাধারণ জ্যা দৈর্ঘ্য বের করতে বলে কিছুই না, c1 - c2 দিবা, প্রথম মানে বৃত্ত সমীকরণ থেকে দ্বিতীয় বৃত্তের সমীকরণ বিয়োগ দিবা, তাহলে সাধারণ জ্যাটা পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা আমরা কোশ্চেনটা সলভ করে আসি, দেন আমরা পরের টাইপটা দেখতেছি। তাহলে এখানে দুটো বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বলছে সাধারণ জ্যা। তাহলে আমরা সাধারণ জ্যা কিভাবে বের করতে বলছি, একটা বৃত্তের সমীকরণ থেকে আরেকটা বৃত্তের সমীকরণ বিয়োগ দিবা, তাহলে তো সাধারণ জ্যা পেয়ে যাবা। তাহলে আমরা ধরে বৃত্তের সমীকরণ যেটা আছে ওটাকে এভাবে রাখলাম, এই সমীকরণটাকে আমরা এখানে লিখলাম। তাহলে এখানে এক্স স্কোয়ার লেখা যায় প্লাস কত লেখা যায় বলো ওয়াই স্কোয়ার লেখা যায়, আর এখানে কত দেওয়া আছে বলো -5x দেওয়া আছে, প্লাস কত দেওয়া আছে বলো 8y দেওয়া আছে, -49 দেওয়া আছে, সরি 43 দেওয়া আছে, ইকুয়াল টু 0 দেওয়া আছে। তাহলে আমরা বলছি একটা থেকে এটা বিয়োগ দিবা, তাহলে বিয়োগ যেহেতু দিছো তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা মাইনাস হবে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে এটা প্লাস হবে, আমরা ইজিলি বুঝতে পারছি বিষয়টা। তাহলে বলো তো এই যে এটা এটা কাটাকাটি যায়, এটা এটা কাটাকাটি যায়, এটা এটা কাটাকাটি যায়, এখন বলো এটা +5x হয়েছে, তাহলে এখানে -4x থেকে +5x গেলে কত শুধুমাত্র +x থাকে, আর -8y, তাহলে এখানে কত -2y লিখতে পারি, আর এখানে প্লাস হয়ে গেছে তাহলে এখানে +7 লেখা যায় ইকুয়াল টু 0। দেখো খুব সিম্পল একটা কোশ্চেন ছিল, জাস্ট এটা দেখো ইজিলি তুমি কোশ্চেনটা সলভ করতে পারছো। ওকে খ নাম্বারটা आंसर। দেখো এখানে একটা কোশ্চেন আছে জিএসটি 20-21 সেশন, কোশ্চেনটা বোঝার জন্য জাস্ট আমরা একটু ব্যাকে যাই, তাহলে আমাদের জন্য একটু বুঝতে সহজ হয়। দেখো আমরা যদি বলি এখানে কি বলছে, এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, বৃত্তের জ্যা কর্তৃক কেন্দ্র উৎপন্ন কোণ, তাহলে বৃত্তের জ্যা কর্তৃক যদি কেন্দ্র উৎপন্ন কোণ আমাকে বের করতে বলে, বিষয়টা আসলে কি, ধরলাম এটা কেন্দ্র, এটা ধরলাম কি এই বৃত্তটা কেন্দ্র, জ্যা মানে কি যেটা কেন্দ্র দিয়ে যাবে না ওরকম রেখাকে কি বলা হয় জ্যা বলা হয়। তাহলে বলছে বৃত্তের জ্যা কর্তৃক কেন্দ্র উৎপন্ন কোণ, তাহলে বৃত্তের এই যে জ্যা এর সাথে বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, তাহলে এখানেও এই যে এটাকে আমরা এভাবে চিন্তা, এটা তো চিন্তা করতে পারি। তাহলে কেন্দ্রের সাথে জ্যা এর যে উৎপন্ন কোণটা আছে সেটা হচ্ছে যে কত, আমরা এখানে থিটা লিখতে পারি। এতটুকু ক্লিয়ার না, ক্লিয়ার না, জাস্ট এতটুকু বুঝো, ঠিক আছে। এখন তুমি বুঝতে পারবা, মানে কমন সেন্স খাটায় আমরা কোশ্চেনগুলো সলভ করতে পারবো। এখন বলছে যে √3 একক দৈর্ঘ্যের একটা জ্যা, তাহলে আমরা আগে জ্যাটা আঁকি, ধরলাম এটা একটা বৃত্ত, ঠিক আছে। তাহলে বৃত্তের জ্যা মানে ধরলাম এটা, যেহেতু এটা ধরলাম কেন্দ্র, তাহলে জ্যা মানে কত দেওয়া আছে √3, তাহলে √3 একক দৈর্ঘ্যের একটা জ্যা বৃত্তের কেন্দ্রের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে, পাই বাই 3 মানে 60 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে এই যে এটা কি কেন্দ্র না, কেন্দ্রের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে, বৃত্তের কেন্দ্রের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে, জ্যা বৃত্তের কেন্দ্রের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে 60 ডিগ্রি কোণ তৈরি করছে, এটা আমরা লিখতে পারি। এতটুকু ক্লিয়ার। তুমি বলো 60 ডিগ্রি যেহেতু, তাহলে আমরা সমবাহু ত্রিভুজ না, তাহলে এ বাহু সমান আমরা এই বাহু লিখতে পারি, আবার এটাও লিখতে পারি। তার মানে তুমি বলো এটা কত √3 লেখা জানা যায় না, এটা √3 লেখা জানা যায় না, লিখতে পারি।
তারপর এত কোণ উৎপন্ন করলে বৃত্তের ক্ষেত্রফল কত বের করতে বলছে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল মানে কত বলো, পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা কত জানি, পাই আর স্কয়ার। তাহলে পাই আর মানে কি বৃত্তের ব্যাসার্ধ। তুমি বলো তো এটা যদি √3 হয়, যেহেতু 60 ডিগ্রি কোণ তৈরি করছে, এটাও তো √3, এটাও তো √3, √3 লেখা যায় না? তাহলে আমরা কত লিখতে পারি, √3 হোল স্কয়ার লিখতে পারি। দেখো খুব সিম্পল না? তাহলে কত লেখা যায়, 3 পাই লেখা যায়। ইজিলি জাস্ট দেখে দেখে কিন্তু কোশ্চেন আমরা সলভ করতে পারছি। সেম কোশ্চেনটা আবার আসছে, একই টাইপের কোশ্চেনটা আছে। দেখো আমরা যদি বলি এখানে 22-23 সেশন আবার সেম টাইপের একটা কোশ্চেন আছে। একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, একটি জ্যা কেন্দ্রের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে। আচ্ছা তাহলে আমরা জ্যাটা আগে আঁকি। আমার কাছে চাইছে জ্যার দৈর্ঘ্য কত, জ্যার দৈর্ঘ্য চাইছে। এখন তুমি বলো এই যে জ্যা মানে কি, এটা না, এটা ধরলাম বৃত্তের কেন্দ্র। তাহলে জ্যার দৈর্ঘ্য, এই যে এটার দৈর্ঘ্য চাইছে, ধরলাম এটার দৈর্ঘ্য কত, এ বি, এই বি এর দৈর্ঘ্য চাইছে বসে বৃত্তের। তাহলে তুমি বলো তো এই যে এটা কি বৃত্তের ব্যাসার্ধ বলা যায় না? ধরো এটাকেও তো বৃত্তের ব্যাসার্ধ বলতে পারো, তুমি চাইলে এটাকেও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ বলতে পারো। এটা এতটুকু যদি বৃত্তের ব্যাসার্ধ, এটাকেও বৃত্তের ব্যাসার্ধ বলা যায় না, যায় না? বলা যায়। তাহলে আমরা এটা বৃত্তের ব্যাসার্ধ বলতে পারি। এখন তুমি এটা জিনিস চিন্তা করো তো, বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত লেখা যায়, 5 লেখা যায় না, যায় না? তার মানে এটা 5, এটাও 5, আমরা এটা লিখতে পারি। কিন্তু এখানে বসে কি, যে কেন্দ্রের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে, 90 ডিগ্রি কোণ তৈরি করছে না? তাহলে এটা কি 90 ডিগ্রি কোণ তৈরি করছে না? তাহলে বলো তো যেহেতু অপোজিট যেটা আছে সেটাকে আমরা কি বলতে পারি, অতিভুজ চিন্তা করতে পারি না? তাহলে অতিভুজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এটাকে লম্ব স্কয়ার মানে কত, আমরা যেহেতু এটা অতিভুজ তাহলে কি লিখবা, অতিভুজ মানে কি এবি, এবি এর দৈর্ঘ্য। তাহলে কত লেখা যায়, 5 স্কয়ার প্লাস কত লেখা যায়, 5 স্কয়ার লেখা যায় না, যায় না? তাহলে √50। তাহলে √50 কে যদি আমরা ভাঙাই 2 × 25 লেখা যায়, তাহলে 5, তাহলে √2 × কত, 5 লেখা যায়। √2 × কত লেখা যায়, 5 লেখা যায়। তাহলে 5√2 লেখা যায়, কত লেখা যায়, 5√2। তাহলে আনসারটা হচ্ছে কত, 5√2, কারণ আমার জ্যার দৈর্ঘ্যটা চাইছে। খুব সিম্পল কোশ্চেন ছিল না? যদি তুমি বুঝতে পারো তোমার জন্য অঙ্কটা সহজ। ঠিক আছে, আমরা এরপরে আরেকটা কোশ্চেন সলভ করি। দেখো এখানে লাস্ট কোশ্চেনটা খুবই সিম্পল কোশ্চেনটা, এটা একটু বোঝার আছে, কনসেপ্টটা বুঝতে পারলে ম্যাথটা সহজ, যদি এটা একটু সময় লাগবে। তারপর আমরা একটু বোঝার চেষ্টা করি লাস্ট কোশ্চেনটা কি আছে। জিএসটি তে 23-24 সেশন আছে, এটা একটু তোমাকে একটু মাথা খাটাতে হবে। দেখো এই কোশ্চেনটা খুবই সহজ। এখন দেখো আমরা যদি বলি আগে একটা আমরা বলি এখানে কি দেওয়া আছে, এখানে ধরো আর দেওয়া আছে কত, 3, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 3, তাহলে কেন্দ্র কত আছে 0,0। তাহলে এটা একটা বৃত্তের স্পর্শক এক অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে এক অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ যদি উৎপন্ন করে, তাহলে বলছে স্পর্শকের সমীকরণ কত বের করতে বলছে। তাহলে বলো 0,0 এর জন্য আমরা ধরো বৃত্তটা অঙ্কন করলাম, কেন্দ্র কত 0,0, তাহলে 0,0 নিয়ে আমরা বৃত্তটা অঙ্কন করলাম। আচ্ছা তাহলে বলছে যে ধরো এটা কি, আমরা যদি একটু সুন্দর করে লিখি খুব সিম্পলি ভাবে, দেখো ধরো আমরা x অক্ষ y অক্ষ আঁকি, এটা হলো x অক্ষ, এটা ধরো y অক্ষ, সরি এটা হলো x অক্ষ, এটা হলো y অক্ষ। তাহলে কেন্দ্র কত বলো 0,0, তাহলে 0,0 কে রেখে আমরা বৃত্তটা অঙ্কন করলাম। তারপরে x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে তুমি যদি বলো এই যে x অক্ষের সাথে কি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, স্পর্শকের সমীকরণ চাইছে, বৃত্তের স্পর্শক। তাহলে এই যে এটাকে বৃত্তটা ধরো এখানে এটাকে স্পর্শ করছে একটা, এখানে একটা বৃত্তকে স্পর্শ করছে, এটাও ধরো একটা বৃত্তকে স্পর্শ করছে, দুই পাশ থেকে তো স্পর্শ করতে পারে। তাহলে বলছে যে x অক্ষের সাথে উৎপন্ন কোণ, তাহলে x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে যখন স্পর্শ করছে, 45 ডিগ্রি কোণ। এখানে কত ডিগ্রি কোণ তৈরি করছে বলো, 45 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে বলছে যে এই যে স্পর্শকের সমীকরণটা বের করতে বলছে, খুবই সিম্পল। তাহলে আমরা স্পর্শক সমীকরণ আমরা কি চিন্তা করতে পারি বলো, যেহেতু x অক্ষকে খণ্ডিত করছেন তাহলে y = mx + c একটা সরলরেখার সমীকরণ বের করতে পারি। তাহলে এই যে স্পর্শক সমীকরণটা কি, যে একটা বৃত্তকে স্পর্শ করছে একটা সরলরেখা, সেটা সমান আমরা কি লিখতে পারি, যে সরলরেখার সমীকরণটা কি বলতে পারি, y = mx + c। এখন দেখো খুবই সহজ, m এর মান কত বলছে, tan থিটা না? তাহলে আমরা ঢাল m = কত লিখতে পারি, tan থিটা না? কোনোভাবে যদি আমি m এর মান আর c এর মান বের করতে পারি, আমার অঙ্ক কিন্তু শেষ। তাহলে আমরা একটা একটা বের করি, প্রথমে m এর মানটা বের করি। তাহলে m = কত লেখা যায়, tan থিটা লেখা যায় না, যায় না? tan থিটা আমরা লিখতে পারি। তাহলে tan কত ডিগ্রি লেখা যায় বলো, 45 ডিগ্রি লেখা যায়। tan 45 এর মান কত, 1। তাহলে m এর মান কত হচ্ছে 1 পাইছো। এখন তুমি m এর মান পাইছো, আর লাগে কি, আমার c এর মান লাগে। তাহলে m এর মান যদি আমরা বসাই, তাহলে y = কত, m এর মান 1 বসালে তো 1 থাকে, x + c থাকে। তাহলে আমরা এখানে লিখতে পারি x - y, x - y + c = 0। এটা হলো আমার স্পর্শকের সমীকরণটা, বাট আমার কি লাগে, সিটা লাগে। তাহলে এই যে স্পর্শকের সমীকরণটা আমার এটা, যদি আমি সি পেয়ে যাই তাহলে আমার অঙ্কটা কিন্তু শেষ। এখন তুমি সি কিভাবে বের করতে পারো বলো। আচ্ছা একটা জিনিস চিন্তা করো তো, আমরা যদি একটা জিনিস করতে পারি, এখান থেকে এই যে আমরা যদি বলি এই রেখাটার উপর এটা কি এতটুকু ব্যাসার্ধ না, তাহলে ব্যাসার্ধ কত, 3 লেখা জানা যায় না? আমরা 3 লিখতে পারি। এখন তুমি একটা জিনিস চিন্তা করো তো, এই যে একটা রেখার উপর এই রেখাটা কি লম্ব না? আরেকটা জিনিস আমরা কি জানি, একটা সরল রেখা যদি একটা বৃত্তকে স্পর্শ করে, লম্ব দূরত্ব কিন্তু কি জানি, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা কি জানি, একটা সরল রেখা কি একটা বৃত্তকে স্পর্শ করছে না?
তাহলে আমরা কি লিখতে পারি, লম্ব দূরত্ব ইকুয়াল টু কি লেখা যায়, বৃত্তের ব্যাসার্ধ আমরা লিখতে পারি। তাহলে লম্ব দূরত্ব, তাহলে লম্ব দূরত্ব কিভাবে বের করে মনে আছে না, এই রেখাটা। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, দেখো তাহলে এই যে এক্স এবং ওয়াই সবের স্কয়ার নিবা, তাহলে 1 স্কয়ার প্লাস কত 1 স্কয়ার লিখলাম। আর উপর হচ্ছে বিন্দুগুলো বসাবো, তাহলে বিন্দু কত, মূল বিন্দুকে দিয়ে জান এটা 0,0 না, তাহলে কত 0 মাইনাস কত 0 প্লাস সি। তাহলে এটা লম্ব দূরত্ব পাইছি ইকুয়াল টু কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত 3, তাহলে এখানে √2 পাইছি। তাহলে মডুলাস আছে না দূরত্বের ক্ষেত্রে, তাহলে আমরা সি ইকুয়াল টু কত লিখতে পারি বলো, প্লাস মাইনাস 3√2 3√2 লিখতে পারি। তাহলে সি এর মান কিন্তু আমরা পেয়ে গেছি, অঙ্ক কিন্তু আমার শেষ। তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস মাইনাস কত 3√2 ইকুয়াল টু 0। জাস্ট দেখো আমার আনসার কত, খ নাম্বারটা আনসার। এই জিনিসটা ম্যাথটা বোঝার হলো, ম্যাথটা কিন্তু সহজ। তোমার প্রথমে স্টেপ হচ্ছে দেখি তুমি কি বের করবা, যে একটা বৃত্ত অঙ্কন করলা, এক অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে একটা সরলরেখা একটা বৃত্তকে স্পর্শ করছে। এটা আমরা জানি কি, একটা সরলরেখা একটা বৃত্তকে স্পর্শ করলে লম্ব দূরত্ব হলো বৃত্তের ব্যাসার্ধ, এটা আমরা জানি। তাহলে সরলরেখার সমীকরণটা বললাম যে y = mx + c ধরে নিছি। তাহলে m এর মান এবং c এর মান বের করতে হলে আমরা অঙ্ক শেষ। m এর মান তো আমরা ইজিলি বের করতে হলো, m = tan θ, m এর মান বসাইছি, শুধুমাত্র c এর মান লাগে। তাহলে এই যে সমীকরণটা এটা কিন্তু c এর মান আমরা ইজিলি বের করতে পারি, যেহেতু এটা সরলরেখা একটা বৃত্তকে স্পর্শ করছে। তাহলে লম্ব দূরত্বগুলো বৃত্তের ব্যাসার্ধ দিয়ে আমরা c এর মানটা পাইছি, জাস্ট c এর মানটা বসাইছি, আমরা অঙ্কটা শেষ। আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা কোন ক্লাসটা চাও কমেন্ট বক্সে জানাবে ইনশাআল্লাহ।